ওই গোবরটা ও পাড়াবে, ওর গায়ে লাগাবে, ওর থেকে জীবাণু ছড়াবে, ওর বানে লাগলে জীবাণু ছড়াবে। সর্বোপরি নিজের খাটতে হবে। যেমন আমার মিসেস আমারে বলে, তুমি খামার তখন বড় করবা তুমি অন্তত 1 ঘন্টার জন্য হলেও খামারে যেতে পারো। যে আপনারা শুনে আসছেন যে না এত এত গরু পাললাম, কিন্তু সেই বাচ্চাটা কোথায় বিক্রি করবেন, সেই দুধ কোথায় বিক্রি করবেন, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। বাচ্চারে দুধ খাওয়াবেন, জাতটা ভালো হবে, আপনি হাটে নিয়ে যাবেন, বাজারে নিয়ে যাবেন, যে বাচ্চাটা আপনি 20-30 হাজার টাকায় বেচতেন সেটা আপনি 50-60 হাজার টাকায় বেচতে পারবেন। যদি গরুর থেকে দেখেন যে না আপনার মাসে কিছু আসতেছে, তখন আপনার ইচ্ছা হবে সেটা দিয়ে কিছু করার। আর ফ্রিজিয়ানের সাথে দেশি গরুর ক্রস পালেন, তাহলে অন্তত আপনি 5-7 কেজি দুধ পাবেন। খাবে সেম, একটা দেশি গরুতেও যা খাবে, একটা হলিস্টান ফ্রিজিয়ান ক্রস গরুতেও সেম খাবে। যখন অসুস্থ হয় তখন আপনার মাথায় কি কাজ করে, কিভাবে আমার বাচ্চাকে সুস্থ করা যায়, এই নেশা কাজ করে আপনার ভিতর। তেমনি আপনার গবাদি পশু যখন অসুস্থ হবে আপনার ভিতর ওই টেন্ডেন্সি থাকতে হবে, তাই না? এসডিএফ মূলত নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র দূরীকরণের জন্য কাজ করে। কিভাবে আমরা একজন সফল উদ্যোক্তা হইতে পারি নাকি, আর হইতে গেলে কি দরকার আমাদের? দেশের গো সেক্টর ডেভেলপমেন্টের উদ্দেশ্যে ও নতুন কারিগর গড়ার লক্ষ্যে কাজ করছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। তারই উদ্যোগে আজ বাগেরহাটের রামপালে কামাল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী কামাল ভাইয়ের একটি শখের খামারে তারা আজকে পরিদর্শনে আসে। সরাসরি প্র্যাকটিক্যালি তারা অভিজ্ঞতা অর্জন করে কিভাবে একটা খামার সঠিকভাবে পরিচালনা করতে হয়। এ সময় এখানে উপস্থিত ছিল কামাল অ্যাগ্রো পার্কের স্বত্বাধিকারী কামাল ভাই সহ বিভিন্ন কৃষিবিদ ও ফিরোজপুর প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা সহ নগর বাংলা টিভির টিমও এখানে উপস্থিত ছিল। এখানে সুন্দরভাবে নতুন খামারিদেরকে উদ্দীপনা জাগানো হয় কিভাবে একটি খামার সঠিকভাবে পরিচালনা করে গড়ে তুলতে হয়। এটা 2 নম্বর হয়ে, হ্যাঁ ক্যালসিয়াম আমরা মাঝে মধ্যে ক্যালসিয়াম দেওয়া লাগে, কারণ যে আপনার গাভীগুলায় দুধ বেশি হয় তাদের ক্যালসিয়াম ফল্ট করে। এই মোহাম্মদ ভাই, ওই আপনি ওই ড্রেস দিলে আপনার ম্যাট কোনো কিছু লাগে ইট দিয়ে এই যে সে আমাদের 90,000 টাকার গরু, এখন আবার গাভীন আছে তাই না ভাই? আর এই গরুটা ছোট হইলো, এর বাচ্চার কোয়ালিটি গুলো খুব ভালো হয়। আমাদের এখানে 2টো বাচ্চা হয়েছে, ষাঁড় বাচ্চার কোয়ালিটি খুব ভালো। আর এটা আমরা খুলনার থেকে কিনা, এর বকনা বাচ্চাটা মারা গেছে ওই যে পার্সেন্টেজ জনিত সমস্যার কারণে, ওই ঝাঁকি ওই শ্বাস নিঃশ্বাস ওই যে বলছেন পার্সেন্টেজের সমস্যা, আমার কাছে মনে হচ্ছে পার্সেন্টেজের কারণে এই গরুটা বাচ্চাটা মারা গেছে। ওই যে বললাম না ভালো একটা বাচ্চা পাওয়া গেছে, এলো আমাদের সেই ইম্পোর্টেড বাচ্চার ক্যানাডিয়ান ইম্পোর্টেড এই যে মাসি তো ওইটা বলে বললে উঠতে পারে না। এইটারে আমরা ফ্লেক বীজ দিছি, মাশাআল্লাহ কনসেপ্ট এখন মানে 6 মাস না 6 মাস কনসেপ্ট হলো ফ্লেক বীজের। শুরুর দিকে কামাল ভাই তার নিজের খামারটি ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং বাস্তবে তাদেরকে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা দিচ্ছিল কিভাবে আসলে তিনি কার্যক্রমগুলো করে। তারপরেই আলোচনা সভা শুরু হয়। আজকে আমরা আমাদের পিরোজপুর জেলার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিরোজপুর জেলা অফিসের আওতায় দুর্গাপুর ক্লাস্টার থেকে আমাদের 2টি উৎপাদনকারী দল, বাজুকাঠি আরএএলআই দুগ্ধ উৎপাদনকারী ও জাত উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এবং কাথুলিয়া আরএএলআই দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা যারা উপস্থিত আছেন, অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই আমরা যে খামারটা ভিজিট করতে এসেছি কামাল অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী এবং কামাল ফিলিং এর স্বত্বাধিকারী ভাইয়ের নামটা আমি আসলে জানি না ভাই, আচ্ছা ঠিক আছে, ওনার নামই কামাল হোসেন ভাই। ওনারা অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে রিসিভ করছেন, আমাদেরকে বসার ব্যবস্থা করে দিচ্ছেন, তার খামারটা আমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য আমি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিরোজপুর জেলা অফিসের পক্ষ থেকে ভাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং ভাইকে আমাদের জেলায় আমরা দাওয়াত দিয়ে গেলাম, ভাই অবশ্যই যাবেন পিরোজপুরে। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পিরোজপুর জেলার জেলা কর্মকর্তাবৃন্দ, দুর্গাপুর ক্লাস্টারের ক্লাস্টার অফিসার আছেন,
দুর্গাপুর ক্লাস্টারের ক্লাস্টার ফ্যাসিলিটেটর বৃন্দ এবং অন্যান্য সহকর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আসলে এখন সবারই ক্ষুধা লেগেছে, আমরা খুব বেশি দীর্ঘায়িত করব না। তো সেক্ষেত্রে আমরা ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো। এরপরে আমরা আগে রুবেল ভাইয়ের কাছ থেকে একটু শুনি নাকি। আমাদের মাঝে উপস্থিত আছেন পিরোজপুর জেলার এলএসপি মোহাম্মদ সিরাজুল ইসলাম রুবেল ভাই। ভাইকে আমি খুবই সংক্ষেপে ওনারা যে এই ভিজিটে আসলো, এটার উদ্দেশ্য কি এবং এটা ওনারা কিভাবে ওনাদের খামারে ছোট স্কেলে ইমপ্লিমেন্টেশন করে লাভবান হতে পারে, এটা খুবই সংক্ষেপে বলার জন্য ভাইকে অনুরোধ করছি। এরপর আমরা শাহিন ভাইয়ের কাছ থেকে শুনবো, এরপরে হচ্ছে গিয়ে ভাইয়ের কাছ থেকে শুনবো। তো আমরা আসলে দেখি, আপনারা কষ্ট হলে একটু ধৈর্য ধরে শুনবেন, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। ধন্যবাদ। ধন্যবাদ তুহিন ভাইকে। আসলে আজকে আমরা যে ফার্ম ভিজিটে আসছি, আসলে আমরা এটাকে এক্সপোজার ভিজিটই বলি সাধারণত। আপনারা যে এখানে আসছেন দেখছেন আসলে কিভাবে আমরা একজন সফল উদ্যোক্তা হইতে পারি নাকি, আর হইতে গেলে কি দরকার আমাদের, এটা আমাদের দেখতে হবে বাস্তবে। আমরা বাস্তবে দেখে কি বুঝবো আসলে এখানে আসছে আজকে। এখানে কি আমাদের কোনো মানে কি আপনারা যে দেখছেন, কি দেখছেন আপনারা এখানের মধ্যে একটু বলেন তো। হ্যাঁ, তা আমরা কি আসলে এখানে যে আমরা 40 জন সম্ভবত আমরা বেনিফিশিয়ারি আছে এখানে 2টা গ্রুপের, তাই না? তা আমাদের কি চিন্তা ভাবনা কি এই ফার্মটা আমরা আমাদের ফার্মটাকে আসলে এইভাবে নিয়ে যেতে পারবো? আশা আছে কারো? আমরা এই ফার্মটা দেখে এই ফার্মের মধ্যে আমরা কি নাই, আমরা একটা বলতে পারবেন কি আপনারা? আপনারা তো দেখছেন যে এই ফার্মটা আসলে একটা পরিপূর্ণ ফার্ম, তাই না? আসলে ফার্মের নাই কি, যেটা নিয়ে আপনাদেরকে আমরা বারবার, যেহেতু আমি আপনাদের অনেকগুলো ট্রেনিং করাইছি, বারবার বলতেছি কি নাই এই ফার্মে বলেন। ঘাস নাই ভাই, কিন্তু আসলে আমি তাকে অনেক কথা বলছি যে ভাই আপনার ফার্মে ঘাস নাই। আমরা যেহেতু দুগ্ধ উৎপাদনকারী দল, আমাদের সর্বপ্রথম দরকার ঘাস। বাড়ির ঘর থেকে কিন্তু পর্যাপ্ত এখন দুধ পাইতেছে না, কারণ সে ঘাসের ব্যবস্থা করতে পারতেছে না। সে অনেক চেষ্টা করতেছে ঘাস চাষ করার জন্য, কিন্তু সে কিন্তু করতে পারতেছে না। এরই মাঝে আমি কিন্তু আপনাদেরকে নিজের উদ্যোগে অনেক কষ্ট করে ঘাসের কাটিং দিছি নাকি ভাই? সবাই তো মনে হয় কাটিং পাইছেন, সবাই কি লাগাইছেন কাটিং? আমি অনেক কষ্টে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি অনেক কষ্টে আপনাদের কিন্তু ঘাসের কাটিং সংগ্রহ করে দিছি, কারণ বাস্তব আমরা অনেক কষ্ট করে। কিন্তু আপনারা সেই ঘাসগুলা, যেহেতু ভাইয়ের এখানে ঘাস নাই, ভাইয়ের এখানে আপনারা সবগুলো দেখছেন, আমি আশা করব এ থেকে উদ্বুদ্ধ হয়ে আপনারা ভালো কিছু করার জন্য। আমরা এখানে একটা ভিজিট আসছি, পিকনিক আসি নাই কিন্তু যে আমরা মজা করে চলে যাব, বাড়ি ছেড়ে কিছু মনে থাকবে না, কিন্তু সেরকম কিছু করা যাবে না। আমরা এখান থেকে কিছু শিখে নিয়ে যাব যে আমরা আসলে ভাইয়ের 50টা গরু আছে, কিন্তু আমাদের একটা গরু আছে, ওই একটা গরুকেই আমরা 50টা গরুতে নেব। হয়তো সময় লাগে, ভাই বলছে আমি 19 সালে শুরু করছে, কিন্তু ভাইয়ের মুখে আপনারা শুনবেন আজকে তার কতগুলো গরু। হয়তো আর্থিক সামর্থ্য আমাদের নাই, কিন্তু আমরা একটা গরু দিয়ে, একটা বাচ্চা দিয়েই কিন্তু শুরু করতে পারি। তাহলে দেখা যাবে যে আগামীতে একটা গরুতে একটা বাচ্চা দিবে, ওই বাচ্চার থেকে 2 বছর পর আবার বাচ্চা দিবে, আমাদের কিন্তু একটা ফার্ম দাঁড়াই যাবে। আমরা এখানে অনেক ধনী না কেউ, সবাই আমরা কিন্তু একদম ক্ষুদ্র খামারিয়া একদম। এই জন্য আমরা ভবিষ্যতে এই ভাইয়ের এইটা দেখে অনুপ্রাণিত হয়ে মানে আমরা কাজ করবো, যাতে আমরা একটা ভালো ফার্ম তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এসডিএফ এর পক্ষ থেকে। আর বিশেষ করে এখানে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কামাল অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী কামাল ভাইকে। আর আপনারা যে উদ্দেশ্যে এখানে আসছেন, আসলে আপনাদের শেখার উদ্দেশ্য, মানে ঘোরার উদ্দেশ্য আমরা এখানে আসি না। ঘোরা হবে, পাশাপাশি শিক্ষাটা আমাদের গুরুত্বপূর্ণ। সবসময় কিছু শেখার চেষ্টা করবেন, যাতে এই ফার্মের মতো যাতে আপনারাও এরকম একটা ফার্ম করতে পারেন। এসডিএফ মূলত নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র দূরীকরণের জন্য কাজ করে। আর মূলত আপনাদের উৎপাদনকারী দল করা হয়েছে কী জন্য? যাতে আপনারা খামার করার মাধ্যমে বেশি লাভবান হইতে পারেন, ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়ন করতে পারেন। দেশের উন্নয়ন যদি না হয়, বাংলাদেশ সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংক কী জন্য আপনাদের অর্থায়ন করতেছে? যাতে আপনাদের আর্থিক সামাজিক উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন হয়। আর আপনারা যদি বাণিজ্যিকভাবে না করেন, তাহলে কি বড় পরিসরে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব না। তো এই ফার্মটা দেখে
আমরা যদি এটা একটা শিক্ষার বিষয় আমাদের, যাতে আমরা এরকম না পারি। ছোট পরিসরে যার যেরকম সামর্থ্য আছে, আমাদের লাইভলিহুড কার্যক্রমে আপনারা এখানে আপনাদের ঋণ কার্যক্রম আছে, এইগুলো নিয়ে যাতে আপনারা বড় পরিসরে কাজ করতে পারেন। আমাদের এসডিএফ সহ বাংলাদেশ সরকারের সকল প্রকার সহযোগিতা আপনাদের জন্য অব্যাহত থাকবে। বিশেষ করে আমাদের জেলা কর্মকর্তা তুহিন স্যার, আমাদের ম্যানেজার শাহিন স্যার, তারা খুবই আন্তরিক, তারা বিভিন্ন পর্যায়ে কাজ করছে, অনেক অভিজ্ঞ। আপনারা সবসময় পরামর্শ নেবেন, আর আপনাদের সবাই যাতে এরকম আমরা প্রতিফলন দেখতে পারি, আমাদের এই আশা। আমাদের দুজন সিএফ, আমরা শিরিন আপা, আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা আমরা প্রতিফলন দেখতে চাই এই সফরের মাধ্যমে। আশা করি আপনারা যারা এই খামার করার প্রতি আগ্রহ দেখাবেন, আরো বড় পরিসরে কাজ করার মতো মানসিকতা তৈরি করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন নগর বাংলা টিভির উপস্থাপক ও মহাপরিচালক আব্দুল্লাহ শেখ বাবু ভাইকে। ভাইকে খুবই সংক্ষেপে যদি কিছু বলার থাকে বলার জন্য অনুরোধ। ধন্যবাদ সবাইকে। আমরা এখানে আসছি প্রত্যেকে কিন্তু উদ্যোক্তা হওয়ার নেশা, তাই না? তো গরু পালন করতে গেলে আমাদের কামাল ভাই যেমন কিন্তু নেশা এবং ভালোবাসে কাজ করে। আপনারা ওনার খাবারটা ভিজিট করে দেখছেন, কত সুন্দর গোছানো। তো এটা শুধুমাত্র কিন্তু ভালোবাসা থেকে করছে, তার কারণে কিন্তু হচ্ছে না, তাই না? তো প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার আগে আমাদের গরুর ছাগলের মধ্যে একটা ভালোবাসা থাকতে হবে, যত্ন কিভাবে করতে হবে। আপনার বাচ্চা যখন অসুস্থ হয় তখন আপনার মাঝে কি কাজ করে কিভাবে আমার বাচ্চাকে সুস্থ করা যায়, এই নেশা কাজ করে আপনার ভিতর। তেমনি আপনার গবাদি পশু যখন অসুস্থ হবে আপনার ভিতর ওই টেন্ডেন্সি থাকতে হবে, তাই না? তো আমরা এই যে ফাউন্ডেশন আছে, ওনারা এবং আমরা মিডিয়া কর্মী যারা আছে, প্রত্যেকেরই আমাদের একটাই উদ্দেশ্য, দেশে কিভাবে উদ্যোক্তা করা যায় সেই লক্ষ্যে কাজ করি আমরা। তো আপনারা আসছেন, এই যে সময়টা কাজে লাগাতে হবে, কিভাবে তার খামারটা পরিচালনা করে এটা শিখতে হবে, তাই না? তাছাড়া এবং সারা যারা আছে প্রত্যেকের সাথে আপনারা খামার করবেন, অবশ্যই পরামর্শ নেবেন। এবং আমাদের যে নগর বাংলা টিভি আছে, আপনারা সবাই নগর বাংলা টিভি সাবস্ক্রাইব করবেন। ওখানে কিন্তু প্রত্যেকটা উদ্যোক্তার কথা এবং গল্প ওখানে দেখানো হয়। প্রত্যেকে নগর বাংলা টিভি দেখবেন, আপনারা অনেক ধারণা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। বাইরের ভিজিটিং কার্ড যদি সবাইকে দিতে তাইলে মনে হয় খুঁজে পাইতে হবে। আচ্ছা, তাইলে আমরা আমাদের যে আপনাদের এই ক্লাসের যে ম্যানেজার মোহাম্মদ শাহিদ ইসলাম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করি। মাঝে উপস্থিত আছেন কামাল অ্যাগ্রো ফার্মের কামাল ভাই। আসলে খুব ভালো লাগছে, আন্তরিক, আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা করা, তার ফার্ম পরিদর্শন করা, এইটা আমাদেরকে দেখাচ্ছে। এর জন্য আমি আমার ক্লাস্টারের পক্ষ থেকে কামাল ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপরে বিষয়টা হলো আমরা একটা প্রজেক্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতায় একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এসডিএফ, তাই না? আসলে আমাদের এই প্রকল্পের আওতায় আমাদের একটা ধরা আছে ইভেন্ট, যে অভিজ্ঞতা বিনিময় সফর। আপনি এই অভিজ্ঞতা বিনিময় সফরে আপনারা আসছেন, আসলে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আপনার যেতে হবে। একটু চেষ্টা করেন। আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই, তাহলে আপনি কিভাবে উদ্যোক্তা তৈরি করবেন? দেখেন কামাল ভাই সে এটা করছে, সে একজন উদ্যোক্তা। উদ্যোক্তা কি দেখেন, তার এই ফার্মে প্রায় 10-15 জন লোক চাকরি করে, তাই না? তাহলে আপনিও এমন একটা ফার্ম তৈরি করবেন, আপনার ফার্মে এরকম 10-15 জন লোক চাকরি করবে। সেটা কি বলে উদ্যোক্তা। এভাবে চিন্তা, ছোট্ট পরিসরে দেশি জাতের একটা গাভী পালন করছেন, সময় যাচ্ছে, সব কিছুই যাচ্ছে, লাভ নেই। এইটা দেখাবার জন্যই কিন্তু আজকের এই অভিজ্ঞতা বিনিময় সফরের আয়োজন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমরা ভালোভাবে এখানে কিভাবে পরিচর্যা করে গাভীর সেটা দেখলেন, পরিবেশটা কি, বাসস্থানটা কেমন হবে, খাদ্যের ইটা কেমন হবে, বাকিটা আমরা কামাল ভাইয়ের কাছ থেকে শুনে নিব, তাই না? এটাও আমরা মনে মনে বাসনা করে নিব, যাতে আপনি ধরে রাখতে পারেন এবং বাস্তবে আপনি কাজে লাগাতে পারেন। ঠিক আছে, যাই হোক, বিষয়টা হলো মানুষের আসলে শেখার কোনো শেষ নেই।
আসলে এখানে অনেক, যেমন আমরা একজন দাদাকে পাইছি কামাল ভাই, এখানে আসলে যে এত বড় ফার্ম আছে বা এতগুলা মোটা তাজা করার গাভী আছে, সার আছে বা গাভী আছে, আসলে এখানে মানে দাদার মনে হয় জমি, ঘাসের জমি নাই বিধায় উনি করতে পারতেছে না ঘাস চাষটা, তাইলে উনি আরো বেশি লাভবান হতো। তা আমাদের যে কাকুলিয়া দুগ্ধ উৎপাদনকারী থেকে যে আমরা যে দল করছি দুগ্ধ উৎপাদন, আমাদের স্বপ্ন যে আমরা এভাবে একটা খামার করব। এর জন্য আমি কামাল ভাইয়ের আমার কাছে অনুরোধ যে আমাদের জন্য সে তার কিভাবে এই পর্যন্ত আসছে এটার জন্য সে বলে। ধন্যবাদ। আমি শাহানা পারভিন, ভাজুকাঠি উৎপাদনকারী দলের সভাপতি। আমরা আসছি এখানে, আমরা ছোট ছোট গরু পালি, কিন্তু আমরা এত বড় খামারি হয়ে উঠতে পারি নাই। আমরা আসছি এখানে দেখতে, ভাই হয়তো বা ছোট থেকেই শুরু করছে, আমরা চেষ্টা করব বাইরের মতো অল্প দিয়ে আস্তে আস্তে, হয়তো অতটা করতে না পারি, কিছুটা তো যাতে আগাইতে পারি এটা চেষ্টা করব। আর ভাইয়ের কাছ থেকে আমি ওই আপনার মতো বলি, ভাই আমাদেরকে বলবেন আপনি কিভাবে কি করেন না করেন, যেটা শুনলে আমাদের অন্তত উপকার হবে। এই বলে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনারা তো আমাদের পার্শ্ববর্তী জেলা থেকে আসছেন আমাদের এখানে জানার জন্য। আসলে আপনারা কিন্তু পিকনিকে আসেন নাই, আপনারা আসছেন অভিজ্ঞতা নেওয়ার জন্য। আসলে আজকে কামাল ভাই আমাদের রামপালের একজন আইকন খামারি। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, রামপাল ডেইরি ফিজের সভাপতি। আমার বাসায় যে ওই তাকালে দেখা যাচ্ছে। তা আমাদের অনুপ্রেরণা হচ্ছে কামাল ভাই। কামাল ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, জানি, বুঝি এবং সেগুলো আমাদের বাস্তব জীবনে খামারে প্রয়োগ করি এবং আমরা লাভবান হই। আপনারা এখানে একটা কমপ্লেন করছেন যে কামাল ভাইয়ের ঘাস নাই, আসলে কিন্তু বিষয়টা সত্য না। কামাল ভাইয়ের পর্যাপ্ত পরিমাণ ঘাস ছিল, লবণ পানি ঢোকার কারণে ঘাসটা মারা গেছে, যার জন্য এই বছরটা তার হয়তো এই 1-2 মাস হয়তো ঘাসের সমস্যা হচ্ছে। কামাল ভাই যে ঘাস ছিল তা আপনারা দেখেন নাই, ওখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ওনার ঘাস চাষ করার জন্য। তো মূল বিষয় হচ্ছে যে আমরা এখানে আসলাম, দেখলাম, চলে গেলাম, এটা যদি হয় তাহলে আমাদের জীবনে এই খামার করে লাভবান হওয়া যাবে না। আমরা হয়তো কামাল ভাই হতে পারবো না, হয়তো কামাল ভাইয়ের মতো হতে পারবো বা কামাল ভাইয়ের পাশাপাশি দাঁড়াতে পারবো, সেরকম যেন আমাদের সবাই প্রচেষ্টা থাকে। আগে খামার সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে এবং তারপরে খামার করতে হবে। জানলাম না, বুঝলাম না, খামার করলাম, আমরা লাভবান হতে পারবো না। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে মূল, আগে আমরা জানবো, প্রশিক্ষণ নেব, জানবো, বুঝবো, খামার করব। একদিনে কিন্তু এটা হবে না, আস্তে আস্তে হবে, চেষ্টা থাকতে হবে আমার ভিতরে। আপনারা হচ্ছে মহিলারা, আপনারা হচ্ছে মানুষ গড়ার কারিগর। প্রথমত সন্তান মানুষ করা থেকে শুরু করে, যে সন্তান মানুষ করতে পারে সে গরু বাছুর আরও বেশি ভালোভাবে মানুষ করতে পারে। আপনাদের দিয়ে যেটা হবে একজন পুরুষের দিয়ে কিন্তু সেটা হবে না। আপনাদের অগ্রাধিকার বেশি এবং আপনাদের দায়িত্ব কর্তব্যও কিন্তু বেশি। সংসারের প্রতি আপনাদের যেমন সবাই একটা দায়িত্ব কর্তব্য আছে, সেইভাবে আপনারা যদি খামারটাকে সেইভাবে দায়িত্ব কর্তব্যের ভিতরে নিয়ে লালন পালন করেন গবাদি পশুকে, এটাকে সম্পদ থেকে মানে প্রাণী থেকে সম্পদে পরিণত করতে পারবেন। আমাদের দেশ ছোট্ট দেশ, ক্ষুদ্র দেশ, আমাদের আছে মানব সম্পদ, আমাদের কিন্তু যত পরিমাণ অর্থ নাই। এই মানব সম্পদকে কাজে লাগায় কিভাবে এই দেশটারে এগোয় নিয়ে যাওয়া যায়, আমাদের সবার প্রচেষ্টা থাকবে হচ্ছে সেইটা। তো আমরা আসলে এখানে ডেইরি এবং ফ্যাটেনিং নিয়ে কাজ করি সবাই। তা যে ডেইরি নিয়ে কাজ করি, কয়জন তার বাচ্চাকে প্রতিদিন 250 গ্রাম দুধ খাওয়ান? আপনি যদি আপনার বাচ্চাকে 250 গ্রাম দুধ না খাওয়ান, তা আর একজন মা তার বাচ্চাকে কিভাবে দুধ খাওয়ানো শিখবে? আর আপনার দুধটা আপনি কার কাছে বিক্রি করবেন? আপনি যদি আপনার বাচ্চাকে প্রতিদিন একটা ডিম না খাওয়ান, তাহলে আরেকজন তার বাচ্চাকে কিভাবে ডিম খাওয়ানো শিখবে? আপনার জায়গা থেকে আপনার বাচ্চাকে প্রত্যেকদিন 250 গ্রাম দুধ খাওয়াতে হবে এবং আপনারও খাইতে হবে। একজন সুস্থ সবল মানুষ তার প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে 250 গ্রাম দুধ তার অনিবার্য খাওয়া লাগবেই। তাহলে আপনার ওই 40 বছর পরে বয়স পড়িয়ে গেলে তখন আপনার ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া লাগবে না, আপনার মজার বলও পুরো যাবে না, আপনি সুস্থ সবল থাকবেন। তাহলে একদিকে আপনি যখন এটা করবেন, আপনার দুধের উৎপাদন বাড়বে, আপনার বাজারজাত হয়ে যাবে, আপনার পার্শ্ববর্তী লোক আপনার কাছে দুধ ক্রয় করে খাবে, তাহলে আপনার বাজারও সৃষ্টি হবে, আপনি ইনকামও করতে পারবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামাল হোসেন। আমার বাড়ি জন্মস্থান বরিশাল বাকেরগঞ্জ থানা। আর আমরা বাবা 68 সালে খুলনায় আসছে, সেই সুবাদে আমরা খুলনায় মানুষ। আসলে এখানে দেখতেছি সবাই মা এবং বোনেরা আসছেন,
আমি আসলে যখন শুনছি আপনারা আসবেন, কিন্তু আপনারা আসবেন এটা কিন্তু আমি ভাবি নাই। অনেক টাফ, কারণ আমাদের করতে হয় লোক দিয়ে। কিন্তু আপনারা বলতেছেন আমার কাছ থেকে আপনারা অনুপ্রেরণা নেবেন, কিন্তু আজকে আপনাদেরকে দেখে আমার অনুপ্রেরণা নিতে ইচ্ছা করতেছে। যে আপনারা আমার মানুষ ভালোবাসে, এটা একটা ভালোবাসার জায়গা, যে ভালোবাসার জায়গাটা আপনারা দেখতে আসছেন। তা যাই হোক, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আমি আরো 1 বছর পরে আসার আগাম দাওয়াত দিচ্ছি। কারণ আমি এখন যে স্টেজে খামারটা রাখছি, আমার চিন্তা ভাবনা আছে বা শখ আছে যে খামারটারে আমি কিভাবে আরো বড় করব, কিভাবে সুন্দর করব। এবার আসেন গরু পালা নিয়ে কথা। গরু যদি আমার বরিশালের অঞ্চলে দেখছি, ম্যাক্সিমামই হলো ছোট ছোট দেশি গরু, যার একটা গরুদের দুধ হয় যেটা পোয়ার হিসাব করতে হয়, কেজিতে হিসাব করা যায় না, 5 পোয়া 7 পোয়া এইভাবে হিসাব করতে হয়। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি গরু পালেন অবশ্যই গরুটা হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে একটা ক্রস গরু আপনারা পালবেন, যেখানে একটা দেশি গরুতে দুধ হয় 5 পোয়া 7 পোয়া 8 পোয়া। 8 পোয়া মানে 2 কেজি, 5 পোয়া মানে 1.5, এটা তো আপনারা ভালো বোঝেন। আর যদি আপনারা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে দেশি গরুর ক্রস পালেন, তাহলে অন্তত আপনি 5-7 কেজি দুধ পাবেন। খাবে সেম, একটা দেশি গরুতেও যা খাবে, একটা হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস গরুতেও সেম খাবে, কিন্তু আপনি এক্সট্রা যে দুধ পাচ্ছেন, যে দুধ থেকে ও নিজেও খাইতে পারবে, আপনাকেও কিছু দিতে পারবে এবং আপনার আগ্রহটা বাড়াইতে পারবে। কারণ আপনি যদি গরুর থেকে দেখেন যে না আপনার মাসে কিছু আসতেছে, তখন আপনার ইচ্ছা হবে সেটা দিয়ে কিছু করার, আর একটা বানানো, তখন আপনার ইচ্ছা হবে। একটা ষাঁড় বাচ্চাও যদি হয়, সে ষাঁড় বাচ্চাটাও আপনি হাটে নিয়ে গেলে 50-60 হাজার টাকায় বেচতে পারবেন, কিন্তু একটা দেশি গরুর বাচ্চারে আপনি 50-60 হাজার টাকা হাটে নিয়ে বেচতে পারবেন না। এরপরে আসেন বাচ্চারে দুধ খাওয়ানো। আপনি 1 কেজি দুধ নাই 70-80 টাকা বেচলেন, দরকার নাই, আপনি বাচ্চাটাকে 10% দুধ খাওয়ান ন্যূনতম। আমার এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন, প্রত্যেকটা বাচ্চা 10%-এর উপরে 15%, এমনকি ও যা খাইতে পারে খায়। অনেকে বলে যে বাচ্চা হঠাৎ করে দুধ খাইলে পায়খানা করে। কখন দুধ খাইলে পায়খানা করে? যখন ওকে আপনি দিবেন আধা কেজি 1 কেজি 2 কেজি, ও দড়ি ছিঁড়ে যায় বা ছুটে যায়, যদি ওর মার সব দুধ একবারে খাইয়ে ফেলায়, তখন যায় আপনার বাচ্চার সমস্যা হবে। আর ও যদি জন্ম থেকে শাল দুধ থেকে শুরু করে কন্টিনিউ 10 কেজিও খায়, আপনাদেরকে আমি বলতেছি ওর পেটে সমস্যা হবে না। কারণ কি, ও কন্টিনিউ ও ডাইজেস্ট করে আসতেছে। এবং ওই বাচ্চাটা 6 মাস 1 বছর গেলে আপনি একটা ভালো টাকায় বেচতে পারবেন। যারা প্রজনন করতে আসে তাদেরকে 200 টাকা বেশি দিবেন, যে আমার ভাই একটা ভালো বীজ দেন। শুধু বীজটা দেবেন না, ওর যে কাঠি যেটা আছে, একটা কাঠি তো দেখছেন, কাঠিটা ওরা যে কাগজটা দিয়ে যায়, কাঠিটার সাথে ওটা গাইতে রাখেন, যাতে পরে বুঝতে পারেন যে আসলে ও কোন বীজ দিচ্ছে। ও যেটা লিখে গেছে সেখানে কিছু করতে পারে কারসাজি, কিন্তু কাঠিটা আপনি যে কোনো একজন যে বোঝে দেখাইলে সে বলতে পারবে যে না আপনাদেরকে এই কোম্পানির এই সারের এই বীজটা দেওয়া হয়েছে। সুতরাং আপনারা ওই কাগজের সাথে ওই কাঠি যেটা থাকে কাঠিটা গুঁজে রাখেন। আর বাচ্চারে দুধ খাওয়াবেন, জাতটা ভালো হবে, আপনি হাটে নিয়ে যাবেন, বাজারে নিয়ে যাবেন, যে বাচ্চাটা আপনি 20-30 হাজার টাকায় বেচতেন সেটা আপনি 50-60 হাজার টাকায় বেচতে পারবেন। এরপরে আপনারা আসছেন ঘাসের জমিতে। আলহামদুলিল্লাহ আমার এখানে 15 একর জমি আছে, কিন্তু আমাদের এই জায়গাটা হলো নিচু জায়গা, এবং যে কোনো আপনারা সিগন্যাল উঠলে আমাদের এই জায়গাটায় নোনা পানিতে ভরে যায়, এবং এই নোনা পানির জন্য আমাদের ঘাস চাষ করতে সবচেয়ে বেশি সমস্যা। যখনই ঘাস চাষ করা হয় নোনা পানি উঠলে ঘাসগুলো সব মরে যায়। কিন্তু এখানে লোকাল একটা ঘাস আছে, লোকাল ভাষায় বলে বাইজো ঘাস, যেটা এই আপনার শীতকালে এটা হয় না। যখনই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি পাবে, যে আমার যে জমি আছে আপনারা হয়তো 4 পার হয়ে যাইতে পারেন নাই, ওই জমিতে বর্ষা আসলেই প্রচুর ঘাস হয়, যা হয়তো 1 কাঠা জমিতে কাটলে আমার 30-40টা গরুতে খাইতে পারে। আর ঘাস আপনারা যারা আছেন আমাদের বরিশাল অঞ্চলে মিষ্টি পানির জায়গা, ওখানে আপনারা যদি পুকুর পাড়ে বা জমির আইলে লাগাই রাখেন, আমার মনে হয় ওখান থেকে আপনারা 12 মাস
ওই যে জারা ঘাট যেটা আছে, তারপরে পাঞ্চুং আছে, এগুলো আপনারা লাগাবেন। সেটা একটা কাঠি লাগাই দিলেই আর কিছু করা লাগে না, মাঝে মাঝে একটু গোবর সার দেওয়া লাগে। সুতরাং আপনারা আসছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান দেখতে এ পর্যন্ত কেউ আসে নাই, কিন্তু আমার শখের জিনিস দেখতে আপনারা আসছেন। আর আমার শুরুটা আপনাদের মতোই 2-1টা দিয়ে, কারণ আমার বাড়ি বললাম বরিশালে, কারণ আমার আত্মীয় স্বজনও কুরবানির সময় অপেক্ষা করে যে না কামাল কুরবানি দেবে গ্রামে। সেই সুবাদে সেখানে আমার গরু লাগে, আমার খুলনা স্টাফরা আছে, আশেপাশে লোক আছে, তাদেরও জন্য আমার কুরবানির গরু লাগে। এই চিন্তা করে আমি এখানে প্রথমে 4টা গরু কুরবানির জন্য আমি পালি, এবং নেক্সট ইয়ারের জন্য 4টা বাচ্চা কিনি। এই 8টা দিয়ে আমি খামার শুরু করছি। এরপরে আমার মা বলতেছে বাবা গরু পালো কিন্তু দুধ কিনে খাওয়া লাগে। তো সুতরাং তখন দেখলাম মা বললো দুধ কিনে খাওয়া লাগে, একটা গাভী আমার এক পার্টি রাজবাড়ির থেকে পাঠাইছে, এখন তার দুধ শেষ। এরপরে আর একটা গাভী কিনলাম দুধ কন্টিনিউ করার জন্য। এরপরে স্টাফরা তারা দুধ চাচ্ছে, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, কামাল তোমার খামার আছে আমাদেরকে দুধ দাও। এই করতে করতে আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 58টা গরু আছে। এর ভিতরে ফ্যাটেনিংয়ে আছে 50% আর 50% আছে বকনা গাভী দিয়ে। তাই এইভাবে আস্তে আস্তে আমার খামার বড় হয়েছে। এবং নেক্সট চিন্তা, আমাদের পাশে আর একটা জমি আমরা রাস্তার পাশে 3 মাস আগে ক্রয় করছি, যে আমাদের খামারটা ওইখানে শিফট করব। এখানে যারা দেখছেন এটা গাভী থাকবে, আর ফ্যাটেনিংয়ের জন্য আমরা ওইখানে নিয়ে যাব। আর একটা কি, আমাদের এই অঞ্চলটা দুধের মার্কেট খুবই খারাপ। আপনাদের অঞ্চল কি দাম হয় আমি জানি না। আমাদের এখানে দুধ বিক্রি করার জায়গা হচ্ছে চুলকাটি হাট, যেখানে এমনও দিন গেছে আমার একবার দুধ মোটে বিক্রি হচ্ছিল না, পরে ওইখানে ওরা মনে হয় 2 মণ দুধ নিয়ে গেছে, 28 টাকা না 27 টাকা লিটারে দুধ বিক্রি করে আসছে। তখন আমি এদেরকে বললাম যে ভাইরে আমি 28-27 টাকায় দুধ বিক্রি করব না, লাগে আমি গরিব মানুষরে এমনি খাওয়াবো, কারণ সে সম্পদ তো আল্লাহ আমারে দিচ্ছে, আমি পারবো, কিন্তু আপনারা যারা তারা পারবেন না। সুতরাং আপনি যখন দুধ প্রোডাকশন করবেন বাজারজাতটাও মাথায় রেখে করবেন, কারণ এই এমন একটা জিনিস আপনি ঘরে রাখতে পারবেন না, হয় বাচ্চা রেখা দিতে হবে, নাই কাউরে দিতে হবে, নাই ফেলে দিতে হবে। সুতরাং আপনাদের যে ইনভেস্ট করবেন সেখান থেকে যে দুধ আসবে, দুধটা কিভাবে মার্কেটিং করবেন সে চিন্তাটাও আপনাদের মাথায় থাকতে হবে। যে আপনারা শুনে আসছেন যে না এত এত গরু পাললাম, কিন্তু সেই বাচ্চাটা কোথায় বিক্রি করবেন, সেই দুধ কোথায় বিক্রি করবেন, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। সর্বোপরি নিজের খাটতে হবে। যেমন আমার মিসেস আমারে বলে তুমি খামার তখন বড় করবা তুমি অন্তত 1 ঘন্টার জন্য হলেও খামারে যেতে পারো, কিন্তু আমার এখান থেকে আমি যেখানে থাকি 40 কিলো দূর। তা যাই হোক, আমার সবসময় আসা হয় না, কিন্তু আপনাদের নিজে গোবর পরিষ্কার করা লাগে, কারণ আপনার জিনিস আপনি যতটা কেয়ার করবেন, আপনি যতই ভালো লোক রাখেন না কেন ওইটা করবে না। সুতরাং আপনাদের জিনিস আপনার কিভাবে ভালো থাকে, আপনি শুইতে গেলেন একটু গোবর আছে উঠায় ফেলাই রাখলেন, কিন্তু আর একজন চিন্তা করবো রয়েছে তার সকালে দেখবো, কিন্তু সকালে কি হবে, ওই গোবরটাও পাড়াবে, ওর গায়ে লাগাবে, ওর থেকে জীবাণু ছড়াবে, ওর বানের লাগলে জীবাণু ছড়াবে। সুতরাং আপনারা নিজেদের কাজ, একটা মহিলা মানুষ মা বোনরা 4-5টা গরু পালা কষ্টের কিছু না। আমি ছোটবেলার থেকে পাইলে আসছি, আমি এইটুক বয়সে পালি নাই এমন কোনো জিনিস নাই। এখন আমার ছাদে কবুতর আছে, হাঁস আছে, মুরগি আছে, মোটামুটি এগুলো আমার কাছে ভালো লাগে। আর এই নেশা, এই ভালো লাগা যদি আপনাদের ভিতরে তৈরি না হয়, আপনারা এই জিনিস পালতে পারবেন না। আপনি গোবর হলো আপনার যদি ভালো না লাগে, এই গোবরের যদি আপনার সেই লাগানোর ইচ্ছা না থাকে, আপনি কিন্তু এটা পারবেন না। ওই যেমন পলাশ বলল সন্তানের প্রতি ভালোবাসা, একটা বাচ্চা যেমন লালন পালন করা, তখন একটা গরু এভাবে পালন করতে হবে। যেমন এ পালতো, প্রথম আমার গরুগুলো এ পালতো, তা যখন আমি কুরবানি দিচ্ছি 4টা গরু আমি গলায় আল্লাহ আকবার করে ছুরি চালাইছি, কিন্তু আমি কোনো গরুর চোখের দিকে তাকাইতে পারি না। আর এ তো পিছনে হাউমাউ করে কাঁদতেছে, কারণ আমার চাইতে ও পালছে, ওর কিন্তু ভালোবাসা বেশি। সুতরাং আপনারা এই ভালোবাসাটা যদি এই পশুর প্রতি
তৈরি করতে পারেন, অবশ্যই আপনারা সাকসেস হবেন। এবং এই সাকসেসের পিছনেই যার যে যত বেশি কষ্ট করতে পারবেন, ওর পিছনে যত সময় দিতে পারবেন, ততই আপনারা সাকসেস হতে পারবেন। সময় দিতে পারবেন না, যতই ভালো গরু কেনেন, যতই ভালো জাতের গরু কেনেন, আপনারা কখনোই পালতে পারবেন না। এই জন্য আপনাদের নিজের আর ওর জাতটা মানটা অবশ্যই থাকতে হবে। আপনারা যারা দেশি গরু কেনেন, এর সাথে দরকার হলে হলস্টাইন একটা 100% বীজ দিয়ে ওর বাচ্চাটা আপনারা নেন। বাচ্চারা কিনতে না পারেন, দরকার নাই, দেশি গরুর পেটে একটা 100% হলস্টাইন ফ্রিজিয়ানের বীজ দেন। বীজ দিয়ে যে বাচ্চাটা হয় ওইটাকে পালেন। দেখেন, ও যদি 2 কেজি দিয়ে 10 কেজি দুধ দেবে। এই হলো আমার কথা। আর আপনাদেরকে আমি আবার 1 বছর পরে দাওয়াত দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা 1 বছর পরে আবার সবাই মিলে আমার এখানে আপনাদের দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম। আমরা যারা কথা বললাম, আপনারা বললেন, একটাই উদ্দেশ্য আমাদের থাকুক যে আমরা যেন গবাদি পশু মানে গরু পেলে দুধ এবং মাংস এই ব্যাপারগুলো সংরক্ষণ হতে পারি। আপনাদের খামারগুলো আরো বড় হোক, আপনারা আরো উপকৃত হন, আপনাদের আয় বাড়ুক, আপনাদের জীবন যাত্রার মান উন্নয়ন হোক। আমরা সেই লক্ষ্যেই সবাই কাজ করছি এসডিএম সহ। তো আজকে আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন লাঞ্চে যাব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। অষ্টম পুরস্কার, সপ্তম পুরস্কার, ষষ্ঠ পুরস্কার, সেখান